কমরেড, সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষ থেকে সবাইকে লাল সালাম জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে প্রত্যেকটা পথসভায় আমি দেখেছি যেখানে তৃণমূলের সভা হয়, সেই সভায় তৃণমূলের ছোটোখাটো মাঝারি সব নেতারা সেখানে উঠে প্রথম সভাতে উঠে এইটা দিয়ে শুরু করে যে 34 বছর পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়ে গেছে বামপন্থীরা। আমি সেই ওই জায়গা থেকে আমিও শুরু করতে চাই যে পশ্চিমবাংলা 34 বছরে বামেরা শেষ করে দিয়ে গেছে, এই কথাটা থেকে আমি শুরু করতে চাই। 34 বছরে বামপন্থীরা যা করে গেছে এখনকার সরকার 50 বছরও তা করতে পারবে না। তারপর 34 বছরে বামেরা যেটা করে গেছে আমি তার খতিয়ানটা আপনাদের সামনে রাখছি। সেটা হলো 72 থেকে 77 সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়। ভয়ঙ্কর অভাব, মানুষ খেতে পায় না, মাইলো ভুট্টা খাচ্ছে। মোটা করে মাইলো ভুট্টা রান্না করে দেবে বাড়ির ঠাকুমারা, সে পরিস্থিতি ছিল না। পাতলা করে ফ্যানের মতো করে রান্না করে দিয়ে তাই পেট ভর্তি করে তখন মানুষ বেঁচেছিল। আর ঘটকপুকুরের ওপাশে চণ্ডীপুর বামুনিয়াতে তখন চালের ব্যবসা হতো। ওখান থেকে চাল সাইকেলে করে মাথায় করে গাড়ি করে নিয়ে চৌবাগায় বিক্রি করতে যেত। সেই চাল পুলিশ তখন রাস্তা থেকে চাল সাইকেল সব ধরে নিয়ে যেত। চাল তখন বাদ করলেই পুলিশ ধরবে। ভাঙড় থানা ছিল তখন একটা থানা, সেই থানায় হাজারে হাজারে সাইকেল জমা হয়ে গেছিল। পরে সব সেই সাইকেল সব নিলামে বিক্রি করেছে। সেই তারপর কি হলো, তারপরে জ্যোতি বসু সেই অত্যাচার সহ্য করার পরে মানুষ পশ্চিমবাংলায় বামপন্থী সরকারকে প্রতিষ্ঠিত করলো। জ্যোতি বসু তার প্রথম মুখ্যমন্ত্রী হলো জ্যোতি বসু। জ্যোতি বসু যখন রাইটার্সের চেয়ারে বসলেন, চেয়ারে বসে তখন বলেছিলেন যে আমি শুধু আমার এখানে বসে আমি মাঠের জমিতে কি হচ্ছে আমি বুঝতে পারবো না, তাই মাঠের জমিতে সরকার তৈরি করতে হবে, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতা মাঠের জমি পর্যন্ত পৌঁছে দিতে হবে। তারা পরিকল্পনা নিয়েছিল তাহলে কি হবে, 30 স্তর পঞ্চায়েত গড়তে হবে। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, অর্থাৎ গ্রামের ভোটে গ্রামে নির্বাচিত হবে সদস্য। সে তার মাঠের গ্রামে কি হচ্ছে সে বুঝতে পারবে। গ্রামের বিচার আচার তারা করবে, গরিব মানুষের বিচার আচার তারা করবে, সুষ্ঠু মীমাংসা করে দেবে। এবং সেখানকার মানুষ যাতে কোর্টে না যায়, কোর্টে উকিল ব্যারিস্টার যারা বসে আছে তারা শগুন, তাদের হাত খপ্পরে যাতে না পড়ে, সেই গরিব মানুষের বিচার যাতে গ্রামে হয়, তাই গ্রামের পঞ্চায়েতই গ্রামের বিচার করবে। এই হলো বামপন্থীদের পরিকল্পনা। তারপর কি হলো, তখনকার ভূমি রাষ্ট্রমন্ত্রী ছিল হরেকৃষ্ণ কুমার। তিনি বলেছিলেন উদ্বৃত্ত জমি সব দখল করো, দখল করে গরিব মানুষের মধ্যে বেঁধে দাও, কাগজপত্র আমি পরে দেখে দেবো। এক ধাক্কায় গোটা ভাঙড়ের জনগণ হানাখালি দখল করে নিল। হানাখালি হলো সমীর সরকার, বড় সরকারদের 22 বিঘে সম্পত্তি। সেই সম্পত্তি পুরো কাঁকড়া তার দিয়ে ঘেরা। তার উপরে সরকার 400-500 পুলিশ রাখতো ওই সমীর সরকারের ভেড়ি পাহারা দেওয়ার জন্যে। সরকার দিত মাইনে, সমীর সরকারের ভেড়ি পাহারা দেবে। সে ভাঙড়ের জনগণ সেই জমি সব দখল করে নিয়ে গোটা জমি, গোটা ওই সমীর সরকার হানাখালির আশপাশে যত গ্রাম, পাইকেন, ওয়ারি, হারিশালা, ধর্মতলা, পাঁচুড়ে, হাটগাছা, বামনঘাটা, কাঁটাতলা, এইসব লোকের 10 কাঠা করে জমি সব তারা বিলি করেছে। কোনো পার্টির নেতা কিন্তু 1 কাঠা জমি সেখান থেকে অতিক্রম করেনি, তারা কিন্তু জমি নেয়নি, গরিব মানুষের মধ্যে বিলি করে। তারপর কি হলো, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা বাড়াইতে হবে, সেই যোগাযোগ ব্যবস্থা কিভাবে বাড়বে। বামনঘাটার খালে নৌকো পারাপার করতে হতো, কাঁটাতলায় নৌকো চলতে পারতো, ওপারে মানুষ যেতে গেলে নৌকো পার যাবে। বজরাটে নৌকো, সিন্ধু মোড়ল বসে থাকতো ওপারে, 2 পয়সা করে নিত পারাপারের জন্যে। পাগলাহাটে নৌকো চলতো, ভাঙড় থানার সামনে নৌকো চলতো, আমরা দেখেছি। এবং সেই ইন্টার ঘুষিঘাটা থেকে আর একেবারে সাইন্সিটির কোলপন্থের খালের ওপরে এপার থেকে ওপারে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তারপর জ্যোতি বসু বজরাহাটের 3 খালের ওপরে ব্রিজ উদ্বোধন করেছিল। এবং গাবতলার খালের ওপরে কমরেড কি যেন নামটা, তিনি এসে গাবতলা ওই বাগজালার খালের ওপরে ব্রিজ উদ্বোধন করে তখন বিনয় চৌধুরী এসে গাবতলার খালের ওপরে বাগজালা খালের ওপরে ব্রিজ উদ্বোধন করে। তারপর একই সঙ্গে মানবজ নদীর ওপরে ব্রিজ, একটা নদীর একটা বিশাল নদী, সেই নদীর ওপরে ব্রিজ করতে কয়েক কোটি টাকা খরচ হয়, সেই নদীর ওপরে ব্রিজ তৈরি হলো।
বসিরহাটে নদীর ওপরে ব্রিজ তৈরি হলো, তেঁতুলিয়া নদীর ওপরে ব্রিজ তৈরি হলো, ক্যানিং নদীর ওপরে ব্রিজ তৈরি হলো। এই সব ব্রিজ তৈরি হলো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা উত্তর দক্ষিণ সবার সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা খুলে গেল। রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় বড় নদীর ওপরে ব্রিজ তৈরি হলো, যোগাযোগ ব্যবস্থা খুলে গেল। তারপর কি হলো, যে গ্রামে বেশি অংশ অশিক্ষিত মানুষ। তখনকার সরকার চায়নি যে গ্রামের গরিব মানুষ লেখাপড়া শিখুক, কারণ গ্রামের মানুষ যদি লেখাপড়া শেখে তাহলে তারা প্রতিবাদ করতে শিখবে। তাই তখন যারা সরকারে ছিল তারা চায়নি, তার আগের সরকার। তাই বামপন্থীরা চিন্তা করেছিল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, কৃষক শ্রমিক, তাদের ঘরের ছেলে পেলেদের উচ্চশিক্ষা শিক্ষিত করতে গেলে এখান থেকে একটা গ্রামের ছেলে সেই কলকাতার কলেজে গিয়ে পড়বে, গাড়ি ভাড়া পয়সা জোটাতে পারবে না। তখন প্রত্যেকটা থানায় থানায় কলেজ তৈরি হলো, ভাঙড় কলেজ, হিরোজিও কলেজ, ট্যাংরাখালি কলেজ, ক্যানিং কলেজ, মগরাহাট কলেজ, ডাকুঢাপার কলেজ, সর্বত্র গোটা রাজ্যের থানায় থানায় কলেজ তৈরি হলো। গরিব মানুষের, সাধারণ মানুষের ছেলেগুলো সেখানে লেখাপড়া থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। তারপর কি হলো, প্রত্যেকটা ব্লকে ব্লকে হাসপাতাল তৈরি হলো। তার আগে এলাকায় কোনো হাসপাতাল ছিল না। এখানে একটা মায়েদের যদি প্রসব যন্ত্রণা ছটফট করছে বা বিভিন্ন কোনো কঠিন বেমারি রোগী, তাকে কিছু হলে এখান থেকে আর্যিকর নীলরতনে যাওয়ার আগে রাস্তায় মারা যেত। তখন প্রত্যেকটা ব্লকে ব্লকে ব্লক হাসপাতাল তৈরি হয়েছিল। আজকের গোটা পশ্চিমবঙ্গের সব ব্লকে হাসপাতাল, আবার ব্লকটাও ব্লকের এক প্রান্তে বলে তার আন্ডারে অনেকগুলো সাব সেন্টার তৈরি হলো। মায়েরা, গ্রামের মায়েরা সাব সেন্টারে গেলেও সেখান থেকে ওষুধ পাবে। সবটাই ছিল বামপন্থীদের পরিকল্পনা। এত কিছু হওয়ার পর তারপর চিন্তা করলো তাহলে মানুষ পেটে ভাত হবে কীভাবে, বেকার ছেলেদের কাজের ব্যবস্থা কী হবে। তাহলে বেকার ছেলেদের কাজের ব্যবস্থা করার জন্য সেই সময় সরকার 3টে পদক্ষেপ নিয়েছিল, যে সিঙ্গুর কারখানা, লেদার কমপ্লেক্স, আর মেদিনীপুরের কেমিক্যাল হাব, আর বারাসাত থেকে রায়চকে বড় রাস্তা, এবং সেই রাস্তার পকেটে পকেটে হবে এক একটা বড় বড় মার্কেট, শপিং মল তৈরি হবে। তাতে এলাকার উন্নয়নের একেবারে জেদ খুলে যাবে। সেখানে সিঙ্গুর বাধা দিল, পরবর্তী সাল মমতা ব্যানার্জি সরকার গিয়ে সেই সিঙ্গুরকে বাধা দিল, সিঙ্গুর করা যাবে না। আজ পর্যন্ত সিঙ্গুর আর কিছু করতে পারেনি, সেই ভেবে পড়ে আছে। টাটা এখানে কত টাকা খরচ করে তারা এখান থেকে গুজরাটে চলে গেল। তাহলে আজ যদি পশ্চিমবাংলায় সিঙ্গুর হতো, এখানে যেমন লেদার কমপ্লেক্স হলো, ওখানে টাটা মেডিকেল, যদি ওখানে কেমিক্যাল হাব হতো, তাহলে পশ্চিমবাংলার বেকার থাকতো না। আজকের লেদার কমপ্লেক্সে প্রতিদিন 50,000 মানুষ কাজে আসে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কাজে আসে। কত লোক ঘর ভাড়ায় আছে এখানে, উসপাড়া, গঙ্গাপুর, যেখানে শেয়াল ডাকতো না, সেই সব জায়গায় মানুষ ঘর ভাড়া নিয়ে তারা সেখানে বাস করছে। আর লেদার কমপ্লেক্সকে কেন্দ্র করে অসংখ্য ব্যবসা, দোকানপাট, এটা সেটা অসংখ্য ব্যবসা গড়ে উঠেছে। তাকে কেন্দ্র করে হাজার হাজার পরিবার তাদের সংসার নির্ভর করা হচ্ছে আর লেদার কমপ্লেক্সকে কেন্দ্র করে। আর তারপর এবারে হলো নিউ টাউন, রাজরাট, এবারে হলো নিউ টাউন, হাতিশালা পর্যন্ত যখন টেনে আনে, আর সেই সময় বিরোধীরা আওয়াজ তুলেছিল যেখানে জমি সব বামপন্থীরা নিয়ে নিচ্ছে, আমাদের সব মরিচ ঝাঁপিতে চলে যাবে। এই ভুল বোঝালো তাদেরকে। হাতিশালা পর্যন্ত যখন নিউ টাউন এলো, তারপর এখানে আজকে এই দুটো প্রজেক্ট দুপাশে হলো বলে আজকের মাঝখানে যা জমি আছে, ছোট ছোট কোম্পানি এখানে কেনার জন্য চলে আসছে। স্বপ্নভূমি, নজরুলনগর, এরকম ধর্মেন্দ্রের জন্য কত হাজার হাজার কোম্পানি তারা চলে আসছে বড় প্রজেক্টের কাছে এইসব জমি কেনার জন্য। আজকে এই জন্য আমাদের এই হাতিশালা পাইকারি অয়েলের মাঠে, যেখানে জমি 10,000 টাকা বিঘে, 20,000 টাকা বিঘে বিক্রি হতো, এই দুটো প্রজেক্ট হওয়ার কারণে আজকের এখানে জমির দাম 10 লাখ টাকা কাটা, 1 কোটি টাকা বিঘে, 50 লাখ টাকা বিঘে, যেখানে যেমন পজিশন, সেই আজকের এই অবস্থা। আজ গোটা ভাঙড়ের আর আজকের তৃণমূলের নেতারা এখানে যখন মাইক লাগায়, তারা এসে আগে প্রথম কথা বলে পশ্চিমবাংলায় 34 বছর বামেরা শেষ করে দিয়ে গেছে। এত মিথ্যে কথা কেন? নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু মানুষকে সত্যি কথাটা মানুষের মাঝে তুলে ধরাটাই আমরা পছন্দ করি এবং আমরা ভালোবাসি। আমি বামফ্রন্টের 34 বছর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে মাফ করবেন।